কি একদম বাঘিনীর ডেরায় গিয়ে সিংহের গর্জন, মানে এ তো না, বাংলার রাজনীতি মানে ওকে ভবানীপুরে হলো কি, ও- একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে বিকাশ ওকে রঞ্জন আপনার ভট্টাচার্যের সভা। ওকে বাঘিনী বানিয়েছে প্রচার মাধ্যম। বাঘিনী কি বেড়ালিনী হওয়ার মতো তার আহ, কি বলবো আর কি সামর্থ্য নেই, তাকে বাঘিনী বানিয়েছে প্রচার মাধ্যম, তাই স্যার, রাজ্যের করেছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনি বলছেন এভাবে, স্ট্রিট ফাইটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্লাস পয়েন্ট তো অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখেছেন, আবার আপনাকে দেশদ্রোহী বলা হবে না, নিশ্চিত। আমাকে দেশোদ্দেশ বলুন না, দেশটা কি? আমি তো বারবার বলি, ওরা বলুন না দেশ মানে কি, দেশ বলতে ওরা কি বোঝেন, দেশ বলতে ওরা কি বোঝেন সেটা আগে বলুন, তারপর তো দেশদ্রোহী প্রশ্ন আসবে। সুতরাং ওদের বোধ এবং চেতনায় দেশ মানে হচ্ছে গুটি কয়েক মানুষের স্বার্থ এবং গুটি কয়েক মানুষের সমৃদ্ধি। আমার কাছে দেশ মানে হচ্ছে দেশের লক্ষ কোটি জনগণ, প্রান্তিক স্তরে যারা আছেন তাদের মঙ্গল। স্যার, এই জন্য মঙ্গলার্থে যাদবপুরে প্রাথমিকভাবে কি কাজ ভেবেছেন আপনি যদি এমএলএ হন? আজকে রাজ্যের প্রথম দফার ভোট সম্পন্ন হলো। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, নাকি প্রত্যাবর্তনেরও প্রত্যাবর্তন, সে তো সময় বলবে। আজকের ভোটের হাল হকিকত নিয়ে কথা বলবো। গত 15টা বছর ধরে রাজ্যের বিরোধী রাজনীতির মানচিত্রের যিনি একদম কেন্দ্রবিন্দুতে, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি তাকে পছন্দ করতে পারেন, আপনি তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারেন না। প্রবল প্রতাপান্বিত তৃণমূল সরকারকে বারবার করে আদালত থেকে প্রাথমিকভাবে এবং রাজপথ থেকেও এই মানুষটির মতো করে বেগ গত 15 বছরে আর কেউ দিতে পারেনি। আজকের সিনারিও অনেকটা অন্যরকম। যাদবপুর নিয়ে কথা বলবো কারণ তিনি যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তিনি শুধু যাদবপুরের নন, সারা বাংলা জুড়ে প্রতিবাদের ভাষা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যাদবপুর নিয়ে তো কথা বলবোই। একটা কথা, সেটা যদিও আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু স্যার আমাকে বারবার করে বলতে বারণ করেন, কিন্তু আপনাদের সমক্ষে সেই কথা আসা দরকার। স্নেহাংশু কান্ত আচার্য, ওয়ান অফ দ্য টলেস্ট, আমি কি বলবো মানে লয়ার্স বলি কি তাকে, তো শুধুমাত্র আইনজীবী হিসেবে নয়, আইনবেত্তা, সেই মানুষটি ব্যাকগ্রাউন্ডে আমরা চেকে দেখছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু আহ, চে গেভারা বলতেন, চে বলতেন স্নেহাংশুকান্ত আচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আজকের ভোট নিয়ে? স্যার কি বলছেন, কি মনে হচ্ছে আপনার? আজকের ভোটে যে পরিমাণ উৎসাহ নিয়ে মানুষ ভোট দিয়েছেন, সকাল থেকেই ভোটের গড়পড়তা যে হার, এটা তো উল্লেখযোগ্য। এর মধ্যে দুটো জিনিস প্রতিফলিত হয়, একটা হচ্ছে যে মানুষ ভয়ানকভাবে এই বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষুব্ধ, মানুষ তার বিক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। আরেকটা যেটা ইঙ্গিত আমার মনে হচ্ছে যে যে যতটুকু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চিত্র দেখলাম, তাতে মনে হচ্ছে মাটিতে কিন্তু বিজেপির কোনো সাংগঠনিক অস্তিত্ব লক্ষ্য করলাম না। একেবারেই। যতটুকু ঝগড়াঝাটি যা হয়েছে তা মূলত শাসক দলের সঙ্গে বামপন্থীদের। সুতরাং আমার মনে হয় আজ এটা উচ্চাশা বলা যেতে পারে, উচ্চাকাঙ্ক্ষা বলা যেতে পারে, যাই হোক, প্রথম দিনের ভোট কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে মানুষ আবার দক্ষিণ পন্থাকে বর্জন করে বামপন্থার দিকে ঝুঁকছেন। শুভেন্দু অধিকারী বলেছেন আজকে যা ভোট হয়েছে তাতেই সংখ্যাটা সম্ভবত 125 উনি আসনে বলেছেন তিনি একশো জিতবেন। পঁচিশ কুণাল বাবু বলেছেন 125। এখন ওরা দুজনেই তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হন, সেখান থেকে টেলিফোন হচ্ছে, তোমরা এখন থেকেই বলতে শুরু করলে 125 130, এর বাইরে আর কি বলবে। স্যার, দুজনের কথা আপনি বলছেন না, আপনার যাদবপুরের লড়াইটাও তো আপনার তিনজন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আপনার লড়াই। বিজেপি দলগতভাবে, তৃণমূল দলগতভাবে, আরএসএস, দুটো দলের আপনাদের অভিযোগ অনুযায়ী পলিসি মেকিং যারা করছে, পলিসি মেকার্স, কি আমি বলছেন? আমি বলি যে লড়াইটা যাদবপুর মূলত দক্ষিণপন্থা বনাম বামপন্থার লড়াই, সরাসরি সংঘর্ষ, এবং সেই বার্তাটাই ক্রমশ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। যাদবপুরে তৃণমূল বলুন, বিজেপি বলুন, যারাই লড়াই করছেন তাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে
বামপন্থী আদর্শে প্রাণিত যাদবপুরকে বামপন্থী আদর্শে নতুন করে প্রত্যয়িত করতে দেবো না, এটাই হচ্ছে ওদের লক্ষ্য। ওরা একসঙ্গে চলাফেরা করছেন, বাহ্যিক আবরণে একটা বিরোধ বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু মূলত ওরা এক জায়গায় আছেন। স্যার যাদবপুর, আমি বারবার করেই বলি, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। 4 তারিখ কি করবেন সে তো যাদবপুরের জনগণ জানেন। কিন্তু এর আগে যাদবপুরের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার ইতিহাস রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতেছেন, হেরেছেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে জিতেছেন এবং হেরেছেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আপনার অজস্র স্মৃতি। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কোন কাজ সমাপ্ত করার ইচ্ছে রয়েছে সবার আগে? পশ্চিমবঙ্গকে একটা সুস্থ, চেতনা সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন, শিক্ষিত, অগ্রবর্তী রাজ্য, যা অর্থনৈতিক দিক থেকেও অন্যান্য রাজ্যের সঙ্গে টক্কর দিয়ে চলতে পারবে। এটাই ছিল বুদ্ধদার স্বপ্ন, বামপন্থীদের স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তবায়িত করতে হবে। কোনো নির্দিষ্ট রোড ম্যাপ স্যার ভাবা হয়েছে? না, দেখুন, এটা এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গ একেবারে অন্ধকারে তলিয়ে গিয়েছে। এই অন্ধকার থেকে আলোয় ফেরার প্রাথমিক শর্ত হবে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। পশ্চিমবঙ্গ প্রশাসন মানেই দুর্নীতি। মানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যার ফলে দেখবেন যখন কোনো তদন্ত হয় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন। এ তো এ ঘটনা পৃথিবীর ইতিহাসে আমার আছে বলে আমার মনে হয় না। সেই জন্যেই যদি পশ্চিমবঙ্গকে মুখ ফেরাতে হয়, প্রথমেই দুর্নীতিমুক্ত প্রশাসন দিয়ে মানুষের মধ্যে একটা আস্থা অর্জন করাতে হবে। তারপর দেখবেন যে অন্য সমস্ত যে লক্ষ্য আছে তা দ্রুত গতিতে এগিয়ে যাবে। কেন পশ্চিমবঙ্গ মানুষের একটা অদ্ভুত গতিশীল ক্ষমতা আছে, পটেনশিয়াল বলা হয়। স্যার একটা কৌতূহল আমার, আপনি 2011 সালে এই যাদবপুর কেন্দ্রে ইলেকশন এজেন্ট ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হেরে যাওয়ার পরে বুদ্ধবাবুর মধ্যে কোনো রিপারকেশন বা কিছু মেনে নিতে পারেননি বা এরকম কিছু? না, হেরে গেছেন, তিনি পার্টি অফিসে চলে গেছেন, পার্টি অফিসে গিয়ে লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন, আমরাও গিয়েছি। আমরা তো ভাবতে পারিনি এটা ঠিক 2011 যে ওইরকম বিপর্যয় হবে এবং এটা। ওই মিছিলের পরে? হ্যাঁ, ওইরকম একটা বিপর্যয় হবে এটা আমরা ভাবতে পারিনি, কিন্তু বাস্তবকে তো মেনে নিতেই হবে। কিন্তু সঙ্গে সঙ্গেই ঘুরে দাঁড়াবার পরিকল্পনা হয়েছে যে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেই চিন্তা ভাবনা হয়েছে, সেই চিন্তা ভাবনার আহ, খানিকটা হলেও আমি অংশীদার ছিলাম। অবশ্যই ছিলেন। কারণ স্যার 2011 সালের পরবর্তীকালে প্রথম যে ভয়ঙ্কর কেলেঙ্কারি এবং জনমানসে যেটা একটা ভয়ঙ্কর একটা বাঙালির জনমানসে একটা আক্রমণ নামিয়ে এনেছিল। আজকে খুব জলবৎ তরলং হয়ে গিয়েছে বিষয়টা, দুর্নীতি, সারদা কেলেঙ্কারি। আহ, আপনি এবং আজকে সুদীপ্ত সেনের মুক্তি কিভাবে দেখছেন? না, দেখুন, সুদীপ্ত সেন মুক্ত হবেন এ নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। যেটা তখন মূলত উদ্যোগ নিয়েছিলেন আরেকজন সৎ রাজনীতিবিদ, আব্দুল মান্নান। অবশ্যই। তিনি কংগ্রেসে থাকলেও তিনি প্রথম উদ্যোগটা নেন যে এটা আমাদের তদন্ত যাতে ঠিক মতো হয় সেই জন্যে আমরা যেন সুপ্রিম কোর্টে যাই। উনি উদ্যোগ নিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গেছি, বহু লড়াইয়ের পর আমরা রায় দেখি। সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট আদেশ ছিল যে চিট ফান্ডের যে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, পরিভাষা বলা যায় যে বেনিফিশিয়ারি, তাকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তদন্ত তো হলো না। তদন্ত যদি হতো তাহলে আমরা খুঁজে দেখতে পেতাম। অবশ্য আমরা প্রকাশ্যে বলেছি এই যে এত বিজ্ঞাপন সততার প্রতীক, এই চিট ফান্ডের বিজ্ঞাপন। চিট ফান্ডের টাকায় তিনি তার ওই ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন মিডিয়াকে ধরে। তো তিনি ছিলেন বেনিফিশিয়ারি, কিন্তু তদন্ত হলো না। তদন্ত যখন খানিকটা আবার ধাক্কায় গতি পেল যেদিনকে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে আসা হলো, রাজীব কুমার যিনি সমস্ত তথ্য লোপাট করছিলেন একজন পুলিশ কমিশনার হয়ে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়লেন। আবার মিডিয়া আশ্চর্যজনকভাবে তিনি রাস্তায় বসে পড়েছেন সেটাই মহান কৃতিত্ব বলে জাহির করার চেষ্টা করলেন। আপনাদের ব্রিগেড সমাবেশ ছিল। কিন্তু সে সমাবেশের পরে, একদম। কিন্তু একজন পদাধিকারী পুলিশ কর্তা দুর্নীতির সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়ে তথ্য লোপাট করছেন, সেই বিষয়টা খানিকটা পর্দার আড়ালে চলে গেল। এই প্রচার মাধ্যমের এই কতগুলো মহান কৃতিত্ব থাকে যা মানুষকে বিভ্রান্ত করে। মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার করে।
অফকোর্স। স্যার, সেদিন কুণাল ঘোষ যে কথা বলেছিলেন, আমি ব্যক্তি কুণাল ঘোষকে নিয়ে কোনো আলোচনায় অবশ্যই যাব না। আপনিও ব্যক্তিগত স্তরে মন্তব্য করা থেকে বিরত থাকেন আমি জানি। কিন্তু তার সেদিনের সেই বক্তব্য, সুদীপ্ত সেনের আজকে মুক্তি, মুকুল রায় আজকে আর নেই, মদন মিত্র সেভাবে আর রাজনৈতিক মানচিত্রে নেই। সারদার বিষয়টা কি তাহলে স্যার একেবারেই ধামাচাপা পড়ে গেল? নাকি মুখ্যমন্ত্রী যদি কোনোভাবে, আমি সরাসরি প্রশ্ন করছি, না না, কোনোভাবে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হন, সেক্ষেত্রে কি করবেন? মানুষ জানতে চান। আপনি তো কথা বললেন সেটা যাই হোক, শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন, বামপন্থীরা ক্ষমতায় এলে এই সমস্ত দুর্নীতির পর্দাফাশ হবে এবং প্রত্যেককে আমরা বিচার প্রাঙ্গণে নিয়ে আসবো। মানে এই এত বড় জালিয়াতি সাধারণ মানুষের সঙ্গে ইতিপূর্বে কখনো হয়নি। স্যার, এভিডেন্সের অভাবে সুদীপ্ত সেনকে ছেড়ে দেওয়া হয়েছে, এভিডেন্স না, নেই। সেটা তো জামিন পেয়েছেন, তাও ধরুন উনি জেল খাটছেন বেচারা বেশ কয়েক বছর ধরে। 14 বছর। সুতরাং আর কতদিন বিচারাধীন রাখা যাবে? আমাদের তদন্তকারী সংস্থার যে অনীহা, ইচ্ছাকৃত অনীহা আমি বলবো, সেই ইচ্ছাকৃত অনীহার পরিণতি এটা। একটা মানুষকে 14 বছর আটকে রেখেছেন, কতদিন আটকে রাখবেন? তার প্রকৃতপক্ষে সাজা খাটাই হয়ে গেছে কিন্তু যদি কারণটা, আসল না, আসল মানে অপরাধী আড়াল জামিন হয়ে গেছে। পাওয়ার কারণটা, হ্যাঁ, আসল অপরাধী আড়ালে চলে গেল। আসল অপরাধীকে আসল অপরাধী তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি নির্বাচনী আবহে বিস্ফোরক মন্তব্য না না, করছেন। আমি তো চিরকাল বলি এটা, আমি তো এটা সবসময় বলি। ঠিক মতো তদন্ত হলে পরে তিনি, আমি দেখবেন ঠাট্টা করে বলি যে খালের ওপারে থাকতেন। স্যার, খালের কাছাকাছি গতকাল গেলেন তো, মিটিং না, করে আমার এলেন। পুরনো পাড়া ঘর না, আমার কাছে নতুন না, ওই পুরনো পাড়া ওখানে। 2011 সালের পরবর্তীকালে মনে হয় এত বড় সমাবেশ ওনার বাড়ির এত না কাছাকাছি না, এই এর প্রথম। আগে হয়েছে, আগে হয়েছে। কিন্তু তখন তারপরেই হয়তো পুলিশের খুব কড়া বিধিনিষেধ, আমাকে আমার কর্মীরা বললেন ওরা 15 বছর পর এখানে অনুমতি পেয়েছে। একেবারেই তাই। তো সেখানে গেলাম, তা আমার তো কি আছে, ওখানে কালীঘাটের মানুষ যারা আমাকে জানেন, যারা আমাকে ছেলেবেলা থেকে দেখেছেন, আহ, তারা স্বভাবতই এই নিয়ে খুব বিস্মিত হবেন না। কি একদম বাঘিনীর ডেরায় গিয়ে সিংহের গর্জন, মানে এ তো না, বাংলার রাজনীতি, মানে ওকে ভবানীপুরে হলো কি, ও- একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে বিকাশ ওকে রঞ্জন ভট্টাচার্যের সভা। ওকে বাঘিনী বানিয়েছে প্রচার মাধ্যম। বাঘিনী কি, বেড়ালিনী হওয়ার মতো তার আহ, কি বলবো আর কি, সামর্থ্য নেই, তাকে বাঘিনী বানিয়েছে প্রচার মাধ্যম, তাই স্যার, রাজ্যের করেছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনি বলছেন এভাবে, স্ট্রিট ফাইটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্লাস পয়েন্ট তো অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখেছেন। হ্যাঁ, উনি অশান্তি তৈরি করতে পারেন, এটা খুব ভালো। না স্যার, স্যাটারিক্যালি না, আমি না সত্যি না, আমি বলছি। ঘটনাই বলছি। দেখবেন আপনি একটা পরিবারের মধ্যে যে সবচেয়ে বেশি অশান্তি করে, গন্ডগোল করে, তাকে পরিবারের লোকজন শান্ত রাখার চেষ্টা করে। স্যার, কালীঘাট অঞ্চলে আপনার বড় হয়ে ওঠা, কালীঘাট হাই স্কুলে আপনার পড়াশোনা করা, আপনার শৈশব, আপনার আহ, পিতৃদেবের ইতিহাস সবকিছু, গণেশ ঘোষের ইতিহাস সবকিছু, আহ, একটু স্যার আমি একটু নস্টালজিকই লাগছে, কারণ আপনার অজস্র ইন্টারভিউতে আমি নিজেও বলেছি, আবার একটু শুনতে ইচ্ছে করছে। গণেশ ঘোষের প্রভাব এবং আপনার সেই সময় কালীঘাট হাই স্কুলে পড়া, আপনার পিতৃদেব স্বাধীনতা সংগ্রাম করেছেন সেই সময়, সেই ইতিহাসটাকে আজকে কিভাবে দেখেন? না দেখুন, গণেশ ঘোষের মতো বা মানুষের কাছাকাছি যারা আসার সুযোগ পেয়েছেন, তারা নিঃসন্দেহে গণেশ ঘোষের যে জীবন আচরণ, জীবন ইতিহাস, সেটা দেখে প্রাণিত হবেন। 32 বছর জেল কেটেছেন মানুষটা, ব্রিটিশ আমলে জেল কেটেছেন, স্বাধীনতার পর কংগ্রেস আমলে জেল কেটেছেন, কোথাও মাথা নত করেননি, কোথাও আপোষ করেননি। তাকে যখন ওই স্বাধীনতা উত্তর সমস্ত সম্মানিত করা হচ্ছিল, তাম্রপত্র দেওয়া হয়েছিল, প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি বহু স্বাধীনতা সংগ্রামী পেনশনের সুপারিশ করেছেন। আমি পরে জেনেছি, আগে জানতে পারিনি যে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী পেনশন পেয়েছেন গণেশ ঘোষের সুপারিশে। সুতরাং এটা ভিন্ন চরিত্রের মানুষ, যে মানুষটা শান্ত, দৃঢ়, বেপরোয়া, এই অদ্ভুত একটা সমন্বয় একটা মানুষের মধ্যে খুব কম দেখা যায়। স্যার, আপনার মানে আইডল ইয়েতে আপনারা বিশ্বাস করেন না, আইডল প্রথায় আপনারা বিশ্বাস করেন না, কিন্তু সেইভাবে দেখতে গেলে কি আপনার পলিটিক্যাল আইডল গণেশ ঘোষ? একটা নিঃসন্দেহে, আমি এক জায়গায় বলেছি প্রথমে যে তিনি হচ্ছেন আদর্শ এবং তাকে আদর্শ করেই এগিয়ে চলা উচিত।
আমি যখন প্রসঙ্গ উঠলে বলেই ফেলি। প্লিজ বলুন স্যার। তখন যুব আন্দোলন করি, যুব আন্দোলনে তখন গণেশ ঘোষের জন্মদিন পালন করা নিয়ে বিপুল বিতর্ক হয় ভেতরে বাইরে। আমি একেবারে খোলা তরোয়াল নিয়ে লড়াই করে গিয়েছি। আজকে তো ঘুরে ফিরে সকলেই স্বীকার করছেন যে এই সমস্ত মানুষদের স্মরণ করা উচিত। একেবারেই যে তাই। এরা আদর্শ স্থানীয়, তাকে সামনে রেখে আমরা তরুণদের প্রাণিত করতে পারতাম। স্যার, সারদার কথা হচ্ছিল। উম, আজকে আইপ্যাক মামলার শুনানি হচ্ছে, এবং আপনারা বারবার করেই বলে আসছেন যে বিজেপি তৃণমূলকে, রাজ্যের বিজেপি যদি বাঁচাইতে পারে, কেন্দ্রের বিজেপি তৃণমূলকে সরাতে চান না। আমি আবারও আপনার কাছে একবার জানতে চাইবো, সেদিন পুলিশ কি করতে পারতো? রাজ্য পুলিশ বা সিআইডি, সিবিআই বা ইডি চাইলে কি করতে পারতো? ইডি মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে চলে যাচ্ছে। তাৎক্ষণিক গ্রেপ্তার করা উচিত ছিল, তাৎক্ষণিক। আমি যেটা বলি দেখবেন, গ্রাম্য উদাহরণ দিই, যে বাঁধা গরুকে ছেড়ে দিয়ে তার পেছনে দৌড়ানো। ইডি তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। কিন্তু সাংঘাতিক না অপরাধ। করার কারণ? না করার কারণটা এই যে নিজেই বললেন, মুখবন্ধ করতে গিয়ে। না করার কারণ হচ্ছে রাজনৈতিক সমীকরণ। এখন ওই অবস্থায় দাঁড়িয়ে যে ইডির অফিসাররা, আধিকারিকেরা তারা লাঞ্ছিত হয়েছেন, প্রকৃতপক্ষে তাদের কাছে লাঞ্ছনা। তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্টে গিয়ে এখন যে সমস্ত সওয়াল হচ্ছে, বিস্ময়কর সওয়াল, যাই হোক সেটা হতেই পারে, কিন্তু বিচারপতিরা যে মন্তব্য করেছেন সঠিক জায়গায় তারা ধরেছেন। আমার ধারণা বিচারপতিরা নিশ্চয়ই তাদের রায়ে সংবিধানকে বাঁচাবার জন্য সঠিক দিশা দেবে। কেন তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার? এই তদন্তটা আরো, এই যে হচ্ছে তদন্ত, সেটাও হতে না। আমি বলি যে সেই দিনের এই ঘটনা তদন্তকারী সংস্থার প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। যদি এরপরেও ইডি কোনো অ্যাকশন না নেয় বা আদালতে না যেত, তাহলে যে কোনো গুন্ডা, চোর, বদমাইশ ইডি অফিসারের থাপ্পড় মেরে ভাগিয়ে দিত। দেখেননি শাহজাহান কি করেছে? একটা প্রতিষ্ঠানে একটা তদন্তকারী সংস্থা যাচ্ছে, এটা শুনলেই লোকে আগে ভয় পেত। এরা সেটাকে একেবারে গুন্ডামিকে প্রতিষ্ঠিত করবার জন্যই এই আক্রমণগুলো করে যাচ্ছে বারবার। এই ধরনের আক্রমণ, এটার পর দেখেন অন্যান্য কোন কয়েকটি রাজ্যে দেখলাম এরকম আক্রমণ হয়েছে। তারা তো প্রাণিত হচ্ছে। স্যার, পি চিদম্বরমকে বাড়ির পাঁচিল টপকে গ্রেপ্তার করা হ্যাঁ, যায়, হেমন্ত সোরেনকে করা যায়, আহ, দিল্লির মুখ্যমন্ত্রীকে করা যায়, কেজরিওয়ালকে আপনারা বারবার করেই বলেন, তাহলে কেন মুখ্যমন্ত্রীকে করা যায় না? সেটিং রয়েছে। স্যার, এই সেটিং এর কথা মানুষ শুনবেন? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা যেভাবে, তারা প্রায় ধরেই নিয়েছেন তারা ক্ষমতায় আসবেন আহ, রাজ্যে তারা মুখ্যমন্ত্রীকে সরিয়ে। তারা ক্ষমতা হলে হয়তো দেখবেন তারা প্রস্তাব করবেন যে মমতাকে দেশের প্রধানমন্ত্রী করা হোক। মানে রাজ্য ক্ষমতা দখল করে তারা হ্যাঁ, চাইবেন কেন্দ্রীয় মুখ্যমন্ত্রীকে বসাতে, হ্যাঁ। নাকি আপনি ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী বিজেপিতে জয়েন করবেন? না, না, ওই বললাম তো যে মোদি বিভিন্নভাবে তার যে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। মধু কিশোরের যা বলছেন, এবং মধু কিশোরের পেছনে ওরা যাভাবে লেগেছে, আর ভদ্রমহিলা দেখলাম যা জেদি। তারপর তো বিজেপি একটা বিকল্প মুখ চায়। সেই বিকল্প মুখ তো অমিত শাহ হতে পারবে না। সেখানে দেখবেন ওরাই আওয়াজ তুলবেন ভেতর থেকে, মমতাকে প্রধানমন্ত্রী স্যার, করা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে বিজেপির এই ক্যাম্পেনের, ইলেকট্রাল ক্যাম্পেনের ট্রেন্ড সেটার। আপনার খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে বলতে বিজেপি কখন নিজে মাছের রাজনীতিতে, মাংসের রাজনীতিতে ঢুকে গিয়েছে বিজেপি নিজেও জানতে পারেনি। কি বলবেন? বিজেপি নেতারা গোটা গোটা মাছ দেখাচ্ছেন যে কত আমরা মাছ খাই। কত নিম্ন স্তরে তারা রাজনীতিকে নিয়ে গেছেন। যে কেউ মাছ কিনে মাছ ধরে, দুটোই দেখবেন একই স্কুলের। আমি যে বলি না, অদ্ভুত ব্যাপার। আজকে দেখলাম বিজেপির নেতারা দুটো মাছ নিয়ে যাচ্ছেন, কাল দেখলাম তৃণমূলের নেতা দুটো মাছ নিয়ে যাচ্ছেন। তাই তাদের নির্বাচনের রাজনীতিক আদর্শ সব কি মাছে আটকে গেল? বাঙালি মাছ খায়। বাঙালি তো অনেক কিছুই খায়। বাঙালির খাদ্যাভ্যাসের বৈচিত্র্য সম্পর্কে বিজেপি দেখুন। রিলেট করার চেষ্টা করছে, অন্যায় কথা। না, কথা হচ্ছে যে তারা মানুষকে তাদের মূল সমস্যা থেকে তাকে দূরে সরিয়ে দাও, মাছে আটকে যাও। স্যার, আপনি আরেকটা ট্রেন্ড সেট করলেন, আপনি ব্যক্তিগত সম্পর্কে বারবার করে খুব জোর দেন। বসিরহাটে দেখা গেল বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে একসঙ্গে বসে যজ্ঞ করলেন নির্বাচনী সাফল্যের জন্য। ওই যোগ্যটা করলেন, ওরা যোগ্য করেছিলেন ট্রাম্পের বিজয়ের জন্য। সেবার ট্রাম্প হেরেছিল। ওই যোগ্যটা দেখে আপনি বললেন, আমি ভাবছিলাম এটা পোস্ট করব।
ওদের এই যোগ্য কিন্তু ভবিষ্যতে বামপন্থীদের জয়ী করে দেবে। আর যোগ্য করে যদি সব নিয়ন্ত্রণ করা যায় তাহলে তত কষ্ট করার দরকার ছিল না। ওই যোগ্যতা হচ্ছে ওদের আতঙ্কের প্রতীক। ওরা আতঙ্কে আছে যে বামেদের উত্থান হবে, তাই এখন একসঙ্গে মিলে যোগ্য করি। স্যার, আপনি একাধিক পডকাস্টে কথা বলেছেন, এই নিয়ে চর্বিত চর্বণ করে লাভ নেই। আমি খুব আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন করব। যাদবপুরে আপনি দীর্ঘদিন, এই যাদবপুর কনস্টিটিউয়েন্সির বাসিন্দা, যাদবপুরের একদম মধ্যস্থলে আপনার দীর্ঘদিনের যোগাযোগ সবকিছু। আজকের যাদবপুর আপনি একটি পরেই বিরাট একটি জনবহুল জনসভায় যাবেন, আপনার পার্টির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত থাকবেন। ক্যাম্পেইন করতে কি করছেন? না, আমি দুটো জিনিস লক্ষ্য করছি। একটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে তৃণমূল বিজেপি যৌথভাবে যাদবপুরের প্রায় 100 গজ অন্তর অন্তর মন্দির তৈরি করেছে। এইটা হয়েছে 100 গজ অন্তর তৃণমূল বিজেপি কিনা জানি না, অন্তত না, আমি হয়েছে। বলে দিচ্ছি তো, দেখবেন উদ্বোধকের নাম সব জায়গায়, কারা উদ্বোধন করছেন। যাদবপুরে আরাজা এসসি মন্দির রোডের উপরে একটা ফাঁকা মাঠ ছিল, সে ফাঁকা মাঠটাকে খেলার জন্য ব্যবহার না করে সেখানে ভারত মাতার মন্দির করেছে। ভারতবর্ষে তো মন্দিরের কোনো ঘাটতি নেই। সুতরাং একটি ভারতবর্ষে শিশুদের বেড়ে উঠবার জন্য খেলার মাঠের ঘাটতি আছে। আবার আপনাকে দেশদ্রোহী বলা হবে? না, আমাকে দেশদ্রোহী বলুন না। দেশটা কি? আমি তো বারবার ওরা বলুন না দেশ মানে কি, দেশ বলতে ওরা কি বোঝেন, দেশ বলতে ওরা কি বোঝেন সেটা আগে বলুন, তারপর তো দেশদ্রোহী প্রশ্ন আসবে। সুতরাং ওদের বোধ এবং চেতনায় দেশ মানে হচ্ছে গুটি কয়েক মানুষের স্বার্থ এবং গুটি কয়েক মানুষের সমৃদ্ধি। আমার কাছে দেশ মানে হচ্ছে দেশের লক্ষ কোটি জনগণ, প্রান্তিক স্তরে যারা আছেন তাদের মঙ্গল। স্যার, এই জন্য মঙ্গলার্থে যাদবপুরে প্রাথমিকভাবে কি কাজ ভেবেছেন আপনি, যদি এমএলএ হন? আমার কথা প্রথমত আবারও বলি যে প্রশাসনকে দুর্নীতি মুক্ত করো। এটা তো স্যার অবশ্যই খুব হলিস্টিক হলিস্টিক, ওটা হচ্ছে দেখবেন মূল। ওটা হলে পরেই সব কাজ 5 টাকার কাজটা 5 টাকায় হবে, তাতে খানিকটা এগোলো। যাদবপুরের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিছু? যাদবপুরের মানুষ আমাকে তো, গতকালও আমি গিয়েছিলাম এখানে বড় বড় হাউসিং কমপ্লেক্সের মধ্যে, তারা আমায় ডেকেছিলেন। সেখানে তাদের মূল বক্তব্যই হচ্ছে যে আমরা পানীয় জল পাচ্ছি না, সামান্য বর্ষায় জল জমে যাচ্ছে, বেরোতে পারছি না। আমি সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার সমস্যা তো এইটা। পুরসভা 2010-এ ছেড়ে আসতে, মানে পরাজিত হয়েছিলাম, ছেড়ে এসছি মানে হ্যাঁ পরাজিত হয়েছি। আপনি যদি আর লড়াই করেননি, তারপর বামপন্থীরা পরাজিত। 2010-এর পর থেকে 2026, এই 16 বছরে তারা জলের ব্যবস্থা করতে পারলেন না। আর আমি ওখানে জল পরিশোধনাগার তৈরি করে এসেছিলাম, সেটাকে অকেজো করে রেখে দিয়েছে। এটা একটা প্রশ্ন। নিকাশি ব্যবস্থা তো অনেকেই ঠাট্টা করে বলেন যে তুমি মাটির তলায় টাকা ঢেলে এখানে করেছো। এখন মানুষ ভুগছেন, নিকাশি ব্যবস্থা তাদের, এই জল জমে যাচ্ছে। এই দুটো তো বর্ষাকাল আসছে, প্রাথমিক কাজ। বিগত 15 বছরে এই দুটো প্রাথমিক কাজ তৃণমূল সরকার করতে পারেনি। আর কি বলবো, এটা সাধারণ মানুষ। গণপরিবহন একটা খুব জ্বলন্ত ইস্যু, এবং আমরাও গেলে গণপরিবহন তো পশ্চিমবঙ্গের সমস্যা, সার্বিক সমস্যা। পরিবহনে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন স্যার, এনবিএসটিসি, অজস্র বাস এসি এবং নন এসি উঠে যাচ্ছে। তাই তো বলছি, গণপরিবহন তো আসলে বুঝতে হবে তো যে এই সরকারটা দূর থেকে পরিচালিত হচ্ছে ধান্দাবাজ পুঁজিপতিদের দ্বারা। গণপরিবহন ব্যবস্থাকে না ভাঙলে এই সমস্ত অ্যাপ ট্রান্সপোর্ট সিস্টেম জায়গা পাবে কি? কিন্তু স্যার, এখানে একটা প্রশ্ন আমি করি, অ্যাপ ড্রাইভাররা তো, তাদের কি হবে তাহলে? তারাও তো একটা বড় অংশের বেকার যুবক, তারা এই কাজ করছেন। তাদের অসুবিধা হবে না। গণপরিবহন চালু হলে গণপরিবহনও তো নিয়োগের প্রশ্ন আছে। আমি একটা মামলা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত জিতলাম এনবিএসটিসি। সেই মামলা যিনি নেত্রী তিনি অবশ্য মমতার খুব কাছের লোক। আচ্ছা, সেটা বিষয় না। সেখানে বহু লোককে কন্ট্রাকচুয়াল সার্ভিসে রাখা হয়েছে, তাদের হাইকোর্ট, ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাবজর্ব করো। সেই বেনিফিটটা দিতে পারছে না সরকার, সেখানেও টাকা নেই, এই ধরনের অজুহাত আসছে। এনবিএসটিসি বলছে আমরা টাকার জন্য সরকারকে লিখেছি, সরকার বলছে আমার সময় লাগবে, বুঝি কয়েক এমপ্লয়ির জন্য। কিন্তু ওই সরকার বিজ্ঞাপনের জন্য দেখুন কোটি কোটি টাকা দিচ্ছে।
স্যার আপনার একজন জুনিয়রের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আপনি একটি স্কুল উদ্বোধন করতে গিয়েছেন, সেখানে তার অভিজ্ঞতা হচ্ছে যে আপনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বরপুত্র বলে সেখানকার যারা উদ্যোক্তা তারা ভূষিত করেছেন। শিক্ষা মানে আমি এই প্রসঙ্গ এই জন্য তুললাম যে ৮,৫০০ বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আরো বন্ধ হয়ে যাওয়ার মুখে, আপনি কি করবেন? ওরা তো শিক্ষা চায় না। সবচেয়ে ব্যবসায়ীদের পক্ষে এখন মুনাফার কেন্দ্র হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আমি এটা ধারাবাহিকভাবে বলে আসছি, এই দুটো ক্ষেত্রেই মমতা ব্যক্তি পুঁজির হাতে ছেড়ে দিচ্ছে। আপনারা বলেছেন স্নাতক অবধি বিনামূল্যে, হ্যাঁ, কি করে পারবেন স্যার? কেন আমরা ক্লাস 12 পর্যন্ত কি করে পারলাম? আমরা তো করেছি। স্যার আমি একদম শেষ দিকে আসবো, আমি আপনাকে ৩টে প্রশ্ন করবো, আদৌ বাস্তবসম্মত কিনা, কারণ আপনি নিজে বারবার করে যুক্তির কথা বলেন। আপনাদের ইস্তেহারে আপনারা বলেছেন যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করবেন, সম্ভব? কি করে করবেন ৫ বছরের মধ্যে? শুরু হোক প্রক্রিয়াটা শুরু হবে। স্যার আপনারা প্রথমে বলছেন, হ্যাঁ একটা অচলায়তনকে ভাগতে গেলে পরে প্রথম ধাক্কাটা দিতে হবে, গতি পাবে, আর গতি পেলেই সেটা এগোবে। স্যার আপনার বাড়িতে আসতে আসতে মা ফ্লাইওভারের আশেপাশে চতুর্দিকে দেখছিলাম বড় বড় হোর্ডিং, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন গঠিত হবে। দেখুন, আমি না আপনি এরকম কোনো আশা তো দেননি? আমি প্রত্যেক মিটিং একটা কথা বলি যে যখন দেশের নেতারা, বিশেষ করে যারা পদ আছেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যখন মিথ্যে কথা বলেন, পরিকল্পিতভাবে মিথ্যে কথা বলেন, তখন বুঝতে হবে সেই দেশটা অন্ধকারে চলে গেছে। আমি প্রত্যেককে বলছি, আপনারা ভোট দেন, যদি আপনারা বিজেপিকে ভোট দেন তাহলে আপনারা মিথ্যা কথাকে ভোট দিলেন, যদি আপনারা তৃণমূলকে ভোট দেন আপনারা মিথ্যে কথাকে ভোট দিলেন, আপনারা দুর্নীতিকে ভোট দিলেন। এটা আপনাকে বিচার করতে হবে। আমি কথা বলি যে আপনি তৃণমূলকে ভোট দিয়ে আপনার ছেলে মেয়েকে বলবেন সদা সত্য কথা কইও, সে উল্টে আপনাকে চেপে ধরবে, তুমি মিথ্যাকে সমর্থন করছো কেন। কেন্দ্রীয় সরকার যত শূন্য পদ আছে সেটা পূরণ করছে না কেন মোদী? আর বড় বড় বিজ্ঞাপন দিয়ে অসত্য কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। ওরা তো দেশপ্রেমের জোয়ারে ভাসিয়ে দেয়। সেনাবাহিনীতে শূন্য পদ আছে, সেটা পূরণ হচ্ছে না কেন? আপনি একবার বলেছিলেন সিভিক সেনা। আমি স্যার আর দুটো প্রশ্ন আমাকে করতেই হবে, আপনি বেরিয়ে যাবেন, আপনার সমাবেশ রয়েছে, কিন্তু দুটো প্রশ্নের উত্তর আপনি কাইন্ডলি দিন স্যার। আপনি ডিএ মামলায় জয়লাভ করলেন, মুখ্যমন্ত্রী আপনার জয়কে সম্মানিত করলেন, আহ, চাকুরিজীবী এবং পেনশনারদের অ্যাকাউন্টে ডিএ ঢুকলো, কিন্তু শিক্ষকদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকলো না, এবং অ্যামাউন্ট নিয়েও একটা বিস্তর প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে, কি বলবেন? না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যারা পরামর্শদাতা তারা বুঝিয়েছেন যে মামলাটা তো সরকারি কর্মচারীরা করেছে, শিক্ষকরা করেনি। তাই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে আবেদনকারীদের দাও, সেই জন্য আবেদনকারী মানে সরকারি কর্মচারী। তাহলে শিক্ষকদের এটা ভবিষ্যৎ কিন্তু কি হবে? আমি বলছি, কিন্তু এটা কোনো একটা আদর্শ সরকারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত না। মানে শিক্ষকরা কেন? তো সরকারি বেতন তাই পায়। সে কথাই বলছি যে শিক্ষকরা সরকারি বেতন পেয়েছে কেন, ওই রোপা রুলস যার উপর রায় হয়েছে সেই রোপা রুলসটা শিক্ষকদের জন্য অ্যাডপ্ট করা হয়েছিল একটা ভিন্ন আদেশ দিয়ে। সেই জন্য বলছি যে সরকার তার এইরকম সংকীর্ণ মানসিকতা নিয়ে চলা উচিত না। সরকার হচ্ছে অভিভাবক। এখন অভিভাবক যদি বলে যে আমি কোনো একটা ফাঁক ফোকর পেলে সেখান থেকেই আমার বড় ছেলেকে খাওয়াবো আর মেজো ছেলেকে লাথি মেরে তাড়িয়ে দেবো, এই মানসিকতা যদি থাকে, তাকে যেমন আমরা যথার্থ অভিভাবক বলে মনে করি না, এক্ষেত্রে ওই সরকারটা দায়ী। স্যার এবার দিল্লির দুর্নীতি, দয়ের অনুপ্রাস, আমি বাংলার দুর্নীতি ছেড়ে দিল্লির দুর্নীতিতে যাব। ১৫ লক্ষ টাকা, যে পরিমাণ কালো টাকা কালাধন বিদেশে সুইস ব্যাংকে গচ্ছিত আছে, যদি দেশে ফেরানো যায় প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকানো যেতে পারে। বিজেপি নেতাকর্মীরা বলেন যে মোদিজি দেবেন বলেননি, বলেছিলেন ঢোকানো যেতে পারে। এই ঢোকানো যেতে পারে এই সম্ভাবনার কথা তুলে ধরা মানেই তো একটা আশার চাষ করা, বললাম যে একটা আশার চাষ করা। মিথ্যে কথা বলে বলে ওরা ওদের কর্মীদেরও মিথ্যায় প্রাণিত করেছে। আরেকটা সত্য যেটা গোপন করছে, মোদি ক্ষমতা আসার পর সুইস ব্যাংকে বেআইনি টাকা বেড়ে গেছে। ভারতীয়দের টাকা রাখার যে জায়গা সুইস ব্যাংক, সেখানে মোদি আসার পর সেখানে জমা বেড়ে গেছে। স্যার কোট আনকোট জালিয়াত, সুদীপ্ত সেন 14 বছর জেল কাটেন, কোট আনকোট জালিয়াত নীরব মোদী, কোট আনকোট জালিয়াত বিজয় মালিয়া, তারা দেশেই ফেরেন না। সত্যি কি তাহলে
উম, শুধু বিজয় মাল্য মাত্র বলছেন কেন, প্রতি বছর গুজরাট থেকে কত লক্ষ লোক বিদেশে চলে যাচ্ছে পাসপোর্ট সারেন্ডার করে, কত মানুষকে আমেরিকা থেকে হাতকড়া পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তারা বেআইনি অনুপ্রবেশকারী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও মাথা তুলে বলেছেন যে আমার দেশের লোক যদি বেআইনি অনুপ্রবেশ করে থাকে আমি তাকে ফিরিয়ে আনবো, তুমি তাকে এভাবে অপমানিত করবে না? পাশে কিন্তু একটা ছোট্ট দেশ ছিল, তার প্রেসিডেন্ট বলছেন সাবধান, আমার দেশের নাগরিককে তুমি হয়ে বাঁচতে পারো না। ভারতবর্ষের আত্মসম্মানটা তো মোদী বিকিয়ে দিয়েছে। এটা বিজেপির লোকেরা বুঝতে চাইবেন না, কেন তাদের আত্মসম্মান বোধ নেই। এবং আমার যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে আমি আত্মসম্মান বিকোচ্ছি বুঝবো কি করে? স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আহ, কেমন ফলাফল হবে? আপনি নিজে জেতার ব্যাপারে কতখানি আশাবাদী? জ্যোতিষ চর্চা বা ইত্যাদি স্যার কোনো ধরনের ডিপ্লোম্যাটিক উত্তর স্যার আমি শুনবো না। আহ, কতগুলি আসনে আপনাদের জয়ের সম্ভাবনা রয়েছে? আমি আবারও বলি, এই কথা আমি বলতে পারি না, কেন আমি সব জায়গায় তো ঘুরিনি নির্বাচনের মুখে দাঁড়িয়ে। তবে এ কথা নিশ্চয়ই বলতে পারি যে একটা ইতিবাচক ফলাফল হবার কথা আমি আশা করি। আপনি? আমারটাই বলবো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন না। সিপিআইএম যাদবপুর অ্যাসেম্বলি বলে একটি ফেসবুকে পেজ আছে, আপনারা যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্যাম্পেইন, ইলেকশন ক্যাম্পেইন দেখতে চান, সেই পেজে আপনারা টিটবিটস পাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই পেজের লিংক দিয়ে দেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন তিনি বলবেন না। ৪ঠা মে জনগণেশের কৌতুক প্রকাশিত হবে। তার আগে পর্যন্ত এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য আপনার চোখ থাকবে কবি সৌরভের ইউটিউব চ্যানেলে।